পড়তেছি বিশ্ব সংবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমে মার্চ ফর গাজা কর্মসূচি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক আলোচনা, আগামী সপ্তাহে ফের বৈঠক, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক গণমাধ্যম মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। এসব প্রতিবেদনে বিক্ষোভ কর্মসূচির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। গাজায় প্রায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছে ইয়েমেন, পাকিস্তান, লিবিয়ার বাসিন্দারা। শনিবার বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়। এতে সব ধর্মবর্ণের হাজার হাজার মানুষ অংশ নেন। ঢাকার এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশের গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও। এপি বার্তা সংস্থা এপির বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় 1 লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছে হাজার হাজার বিক্ষোভকারী। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনি স্লোগান দেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আঘাত করে। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে আসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামপন্থী দলগুলো এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বলে উল্লেখ করেন। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছেন 10 লাখের বেশি মানুষ। এটাতে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। দ্য ওয়াশিংটন পোস্ট মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কানাডার সিটিভি নিউজেও একই কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ফিলিস্তিনপন্থী সমাবেশের খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকায় মার্চ ফর গাজায় 3টি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছে। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা সোহরাওয়ার্দী উদ্যানের র্যালিতে ফিলিস্তিনিদের পতাকা হাতে নানা স্লোগান দিয়েছেন। গাজায় চলমান গণহত্যা নিন্দা এবং ফিলিস্তিনিবাসীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন তারা। ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দূত। গত সপ্তাহে ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো এক আলোচনাকারীর সঙ্গে খাবার খাওয়ার 48 ঘণ্টার কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন স্টিভ উইটকফ। মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব দানকারী বিশেষ মার্কিন দূত তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠক উইটকফ একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। উইটকফ মনে করেন, ইউক্রেনের পূর্ব দিকের 4টি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া যে কৌশল নিয়েছে তাকে সমর্থন দেওয়াটাই ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকর করার একটি দ্রুততম উপায়। 2 মার্কিন কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও 5 ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। 2022 সালে ইউক্রেনের এই 4 অঞ্চলকে রাশিয়ার অবৈধভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টাও চালিয়েছেন। এর আগেও উইটকফ একই ধরনের মনোভাব জানিয়েছেন। এমনকি গত মাসে গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকারে প্রকাশ্যে তিনি এমন অভিমত জানিয়েছেন।
তবে ইউক্রেন বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের কেউ কেউ একে মূলত রাশিয়ার দাবি বলে উল্লেখ করেছেন। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জেনারেল কিথ কেলেক ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইটকফের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন বিবাদপূর্ণ ভূমি সংক্রান্ত কিছু সত্য নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হলেও রাশিয়ার কাছে একতরফাভাবে অঞ্চলগুলোর সম্পূর্ণ মালিকানা হস্তান্তরে কখনোই রাজি হবে না। সংশ্লিষ্ট দুটি সূত্র একথা জানিয়েছে। বৈঠকে মার্কিন কৌশল বদলানোর বিষয়ে ট্রাম্প কোনো সিদ্ধান্ত জানায়নি। তার সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া সফর করেন উইটকফ। মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক আলোচনা, আগামী সপ্তাহে ফের বৈঠক। দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কাটে প্রাথমিক আলোচনায় রয়েছে দুই দেশের। এরপর তারা আগামী সপ্তাহে এক দফা আলোচনা বসতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে এবং পক্ষগুলো আগামী সপ্তাহে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। আলোচনা শুরুর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে একটি ন্যায্য চুক্তি চাইছে। রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাঘচি বলেন, আমাদের উদ্দেশ্য হলো সমান ভিত্তিতে একটি ন্যায্য এবং সম্মানজনক চুক্তিতে পৌঁছানো। তিনি বলেন, যদি অন্য পক্ষ একই অবস্থান গ্রহণ করে তাহলে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনাটি হয়।